রসায়নের ষষ্ঠ অধ্যায় থেকে বিগত 10 বছরের এমসিকিউ বিশ্লেষণ করে এমন 25টা ধরন শেখাবো যেই 25টা ধরন ভালো করে করতে পারলে আপনি যে কোনো পরীক্ষাতে কমন নিতে পারবেন ইনশাআল্লাহ। রসায়নের ষষ্ঠ অধ্যায় থেকে টপ 25 বুলেট এমসিকিউ মাই ডিয়ার স্টুডেন্ট। চলেন তাহলে দেরি না করে আমরা ক্লাসের মধ্যে ঝাঁপিয়ে পড়ি। আসসালামু আলাইকুম আমার এসএসসি 26, 27 এবং 28 ব্যাচের সকল ছাত্রছাত্রীরা। আজকে আমরা কি আলোচনা করছি দেখেন, রসায়নের ষষ্ঠ অধ্যায় থেকে টপ 25 বুলেট এমসিকিউ মাই ডিয়ার স্টুডেন্ট। রসায়নের ষষ্ঠ অধ্যায় থেকে বিগত 10 বছরের এমসিকিউ বিশ্লেষণ করে আজকে আমি আপনাদেরকে এমন 25টা ধরন শেখাবো যেই 25টা ধরন ভালো করে করতে পারলে আপনি যে কোনো পরীক্ষাতে কমন নিতে পারবেন ইনশাআল্লাহ। চলেন তাহলে দেরি না করে আমরা ক্লাসের মধ্যে ঝাঁপিয়ে পড়ি। চলেন মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা সর্বপ্রথম ষষ্ঠ অধ্যায় থেকে কোন এমসিকিউটা জেনে রাখবো। 1 নম্বর এমসিকিউ হচ্ছে যে অ্যাভোগাড্রো সংখ্যার মান কত। দেখেন এই সংখ্যাটাকে নিয়ে আমরা আগে যখন পড়াশোনা করেছি তখন একরকম মান দেখেছি, বাট খেয়াল রাখতে হবে 2022 সালে কিন্তু এই মানটা চেঞ্জ আসছে। 2022 সালে এই মানটা চেঞ্জ আসছে। তো আমরা দেখেন তবে এখানে স্পেশালি 6.02 × 10⁻23 তো এটা আপনারা জানেন, 6.02 × 10⁻23। বাট খেয়াল রাখবেন আপনারা যে 2022 সালে কিন্তু এই মানটা আপনার মানে নির্ভুলতার জন্য, ধরেন যে পরিমাপের নির্ভুলতার জন্য এটা নেওয়া হয়েছে, অর্থাৎ 6.02214076 × 10⁻23 মোল আর কি। তো এখন এই কারণে আমরা এই সংখ্যাটাকে আরো একটু ছোট করে কি লিখি যে 6.023 × 10⁻23 অ্যাভোগাড্রো সংখ্যার মান হচ্ছে এটা। তো পাঠ্য বই এখন যেটা আপনাদের আছে সেটা কিন্তু আপডেট মান, এবং ওই আপডেট মানটাই আপনাদের মনে রাখাটা জরুরি। আর আরও যদি আপনি খাঁটিভাবে জানতে চান তাহলে এটা আমি আশা রাখছি অনেকজনই হয়তো বা এটা নতুন আজকে শিখলেন, হয়তো বা নতুন আজকে শিখেছেন অনেকজনই। তোরা কে কে নতুন শিখছো একটু জানাই যাস তো, যে তুই জানতি না বাট আজকে জানলে যে 2022 সালে এই মানটা কি হয়েছে, এভাবে চেঞ্জিং হয়েছে। তাহলে অ্যাভোগাড্রো সংখ্যার মান আপনাকে সবসময় কি করতে হবে, মনে রাখতে হবে। গেল। এরপর হচ্ছে যে 2 নম্বর এমসিকিউ, 1 মোল পানির অণুতে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কয়টি। তাহলে আমাদেরকে এখন নিয়ে আসতে হবে পানির কথাটা। খেয়াল করি আমরা একটু, পানি মানে হচ্ছে যে কি H2O। বাট এই প্রশ্নটাকে আমি আপনাদেরকে একটু ডিটেইলে বোঝাতে চাই, তাহলে অনেক প্রশ্ন আপনার কাছে কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। একটু খেয়াল করে দেখেন মাই ডিয়ার স্টুডেন্ট, পানির সম্পূর্ণ আণবিক ভর হাইড্রোজেনের হচ্ছে কত 1, তাহলে 1 × 2, তাহলে যে 1 × হচ্ছে কত 2, প্লাস অক্সিজেনের হচ্ছে কত 16, তাহলে 16 আর 2 কত পাওয়া যাবে 18। তাহলে পানি এটা হচ্ছে পানি, আর এটা হচ্ছে পানির আণবিক ভর। তাহলে যে এই আণবিক ভরটাকে যখন আপনি গ্রাম এককে নিয়ে ফেলবেন, 18 গ্রাম নিয়ে ফেলেছেন, নট 18 গ্রাম, তখন এই 18 গ্রামকে আপনি কি বলতে পারবেন জানেন, 1 মোল বলতে পারবেন। এই 18 গ্রামকে আপনি 1 মোল বলতে পারবেন। আর 1 মোল যে কোনো জিনিসের মধ্যে 6.02 ইন্টু, তবে 6.023 দেওয়া উচিত আমাদের, 6.023 ইন্টু 10⁻23টি। যদি সেটা অণু হয় তাহলে তত সংখ্যক অণু থাকবে, যদি সেটা পরমাণু হয় তত সংখ্যক পরমাণু থাকবে। তাহলে পানি এটা অণু না, তাহলে এই যে এত সংখ্যকটি কি থাকবে, অণু থাকবে। এত সংখ্যকটি অণু থাকবে বা আয়ন থাকবে বা চার্জ থাকবে। হ্যাঁ, তাহলে এই যে এই 3টা ইনফরমেশন যে কোনো অণুর ক্ষেত্রে সত্য, যে কোনো অণুর ক্ষেত্রে সত্য। স্যার এটা কি শুধু পানির ক্ষেত্রে এইভাবে সত্য হবে না, এটা যে কোনো অণুর ক্ষেত্রে সত্য। আমি আগে সবগুলো এমসিকিউ সমাধান করাতে গিয়ে এইটাকেই ভালো করে একটু বুঝাই দিতে চাই, যাতে করে আপনারা পরবর্তী এমসিকিউগুলোকে খুব ভালো করে একেবারে কি করে ফেলতে পারেন, ধরে ফেলতে পারেন। যাদের এগুলো সম্পর্কে ধারণা আছে তারা চলে যেতে পারেন পরবর্তী এমসিকিউতে, বাট আমি চাই যে কি আপনি একটু ফিল নিয়ে পড়েন। এটা যেমন একটা পানির অণুর ক্ষেত্রে এই 3টা মান আমরা প্রযোজ্য, যে কি 18 গ্রাম সমান আবার 1 মোল বলতে পারবো, আবার 18 গ্রাম সমান 6.02 × 10⁻23টি পানির অণু বলতে পারবো, আবার 1 মোল পানির অণু মানে 18 গ্রাম বলতে পারবো। 1 মোল পানির অণুতে 6.02 × 10⁻23টি কি আছে, অণু আছে। অর্থাৎ আপনি এখানে ভালো করে খেয়াল রাখেন যে এখানে 3টা মানই পরস্পরের সমান, এই 3টা মানই পরস্পরের সমান, যে কোনো অণুর ক্ষেত্রে এটা সত্য। আপনি আরেকটা শিখে ফেলেন তাহলে আপনি আরও ভালো করে বুঝে যাবেন। যেমন আপনি সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে চিন্তা করেন, H2SO4, সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর বের করেন 98, তাহলে যে 98কে আপনি কি নিয়ে ফেলেন, গ্রাম এককে নিয়ে ফেলেন, তাহলে যে 98 গ্রাম সমান আপনি কি বলতে পারবেন, এখন আপনি 1 মোল বলতে পারবেন। এবার এই 98কে আপনি মোল এককে প্রকাশ করলেন, বাট ওই 1 মোল সমান কি 6.023 × 10⁻23
টি, এটা কি অণু নাকি পরমাণু? অবশ্যই এটা কি অণু। তাহলে এত সংখ্যক কি থাকবে? অণু থাকবে। তাহলে এখানেও এই তিনটা মান পরস্পরের কি সমান। কার ক্ষেত্রে? সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে। এটা কার ক্ষেত্রে সত্য? সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে সত্য এটা। বাট খেয়াল রাখবো আমরা, গ্যাসীয় পদার্থ হলে তাদের আরেকটা সত্য কেউ আসবে। তাহলে আমি একটু ভালো করে আবারও বলতে চাই মাই ডিয়ার স্টুডেন্ট, প্লিজ মনোযোগ সহকারে দেখেন। তাহলে যে কোনো অণুর আণবিক ভরকে গ্রাম এককে নেবেন, তাহলে ওই গ্রাম এককটা সমান 1 মোল এবং ওইটা সমান 6.023 × 10⁻23T। বাট সেটা যদি অণু হয় তাহলে অত সংখ্যক অণু, পরমাণু হলে তত সংখ্যক পরমাণু। তার মানে তিনটা মানই পরস্পরের সমান। আপনি এখন বলতে পারবেন যে 98, এইখানের ক্ষেত্রে তিনটা মান পরস্পরের সমান। তা 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড সমান 1 মোল। 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডে এত সংখ্যক কি আছে? সালফিউরিক অ্যাসিডের অণু আছে। 1 মোল সালফিউরিক অ্যাসিড সমান 98 গ্রাম। 1 মোল সালফিউরিক অ্যাসিডে এত সংখ্যক কি আছে? সালফিউরিক অ্যাসিডের অণু আছে। এত সংখ্যক সালফিউরিক অ্যাসিডের অণু সমান 1 মোল। এত সংখ্যক সালফিউরিক অ্যাসিডের অণুর ভর 98 গ্রাম। সবার জন্য এটা সত্য। বাট আপনার আরেকটা জিনিস জানা উচিত এখান থেকে, মানে আরেকটা জিনিস জানা উচিত। কেন জানা উচিত? চলেন আমি আপনাদেরকে আরেকটা ইনফরমেশন এখান থেকে শেয়ার করি। সেটা হচ্ছে যে কি, গ্যাসীয় পদার্থের যদি হয়, যদি গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে হয়, আমি আরেকটাটিকে ছোটই করে ফেলেছি, তাহলে একটা জায়গাতে থাকলে এটা ভালো হবে আপনাদের জন্য, তাই না? ঠিক আছে না? হ্যাঁ, এবার আমি এই তোমার এদিকে যাও। এবার ধরেন যে আপনি কোন একটা গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে করছেন, CO2 কার্বন ডাইঅক্সাইড গ্যাস ধরেন আপনি নিলেন। তাহলে কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর কত হবে? 44। এখন এই যে 44কে আপনি গ্রাম এককে নিয়ে ফেলেন, তাহলে 44 গ্রাম সমান আপনি কি বলতে পারবেন এখন? এই যে 1 মোল। 1 মোল হয়ে গেল। আর 1 মোলে 6.023 × 10⁻23T কি আসবে তাহলে এখন? এটা যেহেতু অণু, তার মানে এত সংখ্যক কি থাকবে? অণু। আর যেহেতু এটা গ্যাসীয় পদার্থ, কার্বন ডাইঅক্সাইড তারপরে যে কোনো গ্যাসীয় পদার্থ হোক না কেন, সবার ক্ষেত্রে আরেকটা সন্তান আসবে এখন। সেই সন্তানের নাম কি জানেন? সেটা হচ্ছে 22.4 লিটার। অর্থাৎ এটা হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার, অর্থাৎ এসটিপিতে যে কোনো গ্যাস 22.4 লিটার আয়তন দখল করতে পারে। তার মানে আপনি এখানে এই চারটাকে কি করতে পারবেন? সমান বলতে পারবেন। যদিও বা এগুলো ডিটেলে আলোচনা করা হয়েছে ক্লাসের মধ্যে, আপনারা আমার ক্লাসে তো পাবেন, বাট আমি এখানে একটু আলোচনা করে দিচ্ছি কেন জানেন? যাতে করে আপনাদের এমসিকিউগুলো বুঝতে কি হয়, সুবিধা হয়। তার মানে আপনি এখন বলতে পারবেন যে 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড সমান 1 মোল। 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইডে এতটি অণু আছে। 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড কত লিটার জায়গা দখল করে? 22.4 লিটার আয়তন দখল করে। তাহলে 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইড সমান 44 গ্রাম কার্বন ডাইঅক্সাইড। 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইড সমান 1 মোল কার্বন ডাইঅক্সাইড। 22.4 লিটার কার্বন ডাইঅক্সাইডে এত সংখ্যক কি আছে? কার্বন ডাইঅক্সাইডের অণু আছে। তার মানে দেখেছেন যে অণুর ক্ষেত্রে তিনটা করে সন্তান হয়, কিন্তু কিছু অণু আছে যাদের 4টা সন্তান হয় এবং 4টা সন্তানই পরস্পরের সমান, যদি সেটা গ্যাসীয় পদার্থ হয়। স্যার এটা কি পরমাণুর ক্ষেত্রে প্রযোজ্য নয়? ইয়েস, পরমাণুর ক্ষেত্রেও এটা প্রযোজ্য। তাহলে এগুলো আপনারা যেটা শিখলেন সেটা হচ্ছে যে অণুর ক্ষেত্রে প্রযোজ্য। এটা এগুলো সবগুলো কার ক্ষেত্রে প্রযোজ্য? অণুর ক্ষেত্রে প্রযোজ্য। এখন পরমাণুর ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না কি হবে না? তাহলে আপনারা দেখেন এগুলো কিসে শিখলেন? অণু। এটাও কিন্তু অণুর ক্ষেত্রে শিখেছেন, এটাও কিন্তু অণু, তাই না? ঠিক একই রকম ভাবে এটাও কিন্তু অণুর ক্ষেত্রে আপনি শিখলেন। এখন আপনি পরমাণুর ক্ষেত্রে শিখবেন। তো পরমাণুর ক্ষেত্রে এর পরেরটাতে চলে যাই আমি। কি রে, তোমাকে আমি ডিলিট করে দিব, যাও তুমি ডিলিট হয়ে যাও, খতম, টাটা বাই বাই। বাস, এখন পরমাণুর ক্ষেত্রে আমরা কি বলবো দেখেন। পরমাণুর ক্ষেত্রে ধরেন যে আপনি ম্যাগনেসিয়ামের কথা চিন্তা করলেন। আই লাভ সো মাচ ম্যাগনেসিয়াম। কেন যে আমার ছোটোকাল থেকে ম্যাগনেসিয়ামকে পড়তে ভালো লাগতো? তার পারমাণবিক ভরটা যেহেতু কি হয়, মানে তার পারমাণবিক সংখ্যা হচ্ছে যে 12, পারমাণবিক ভর হচ্ছে যে কত? 24। তো সর্বপ্রথম এটা আমার মনে পড়তো আর কি। তো ম্যাগনেসিয়ামকে আমার খুব ভালো লাগে অনেক আগে থেকে। তো ম্যাগনেসিয়ামের হচ্ছে যে পারমাণবিক ভর হচ্ছে কত? 12, তাই না? বাট না, পারমাণবিক সংখ্যা হচ্ছে 12, বাট পারমাণবিক ভর যদি আমরা চিন্তা করি, পারমাণবিক সংখ্যা হচ্ছে তার 12, বাট পারমাণবিক ভর হচ্ছে কত? 24। তাহলে এখন এই 24কে আপনি কি নিয়ে ফেলেন? এই গ্রাম এককে নিয়ে ফেলেন। তাহলে যে 24 গ্রাম ম্যাগনেসিয়াম সমান আপনি কি বলতে পারবেন এখন জানেন? আবারও 1 মোল বলতে পারবেন। আর এই 1 মোলে এই যে 6.023 × 10⁻23T। এবার কি আসবে এখানে? পরমাণু। তার মানে এই ঘটনাগুলো আপনাকে মাথাতে সেট আপ করা উচিত নাকি উচিত নয়? এবার চিন্তা করেন তো। তাহলে ম্যাগনেসিয়াম যেহেতু একটা পরমাণু, তাহলে এত সংখ্যক কি থাকবে? তাতে পরমাণু থাকবে। পরমাণু না, পরমাণু হবে।
পরমাণু। তাহলে এই ইনফরমেশনটুকু আপনার কাছে এতটা ইম্পর্টেন্ট যে আপনি পুরো ক্লাসের এমসিকিউগুলোর মধ্য থেকে যত এমসিকিউ আপনি দেখতে পাবেন, দেখবেন যে এগুলোর ভেতর থেকেই বেশিরভাগই এমসিকিউ আসবে, অথবা এগুলোকে সিস্টেম করে আপনাকে দেবে। আমি সিস্টেম শিখিয়ে দেবো, বাট আমি আপনাদেরকে এই একটা এমসিকিউতে অনেক বেশি সময় নিয়ে নিচ্ছি, কেননা এই একটা শিখলে আপনি অনেকগুলো আনসার করে ফেলতে পারবেন। তাহলে দেখেন, অণুর ক্ষেত্রে 3টা সন্তান সত্য হয়, প্রত্যেকটা অণুর ক্ষেত্রে 3টা সন্তান হয়, বাট গ্যাসীয় পদার্থ হলে 4টা সন্তান হয়। আর পরমাণুর ক্ষেত্রেও 3টা সন্তান সত্য হয়, কিন্তু এখানে জাস্ট কী হবে, পরমাণু। এখন আপনি 2 নম্বরে কি বলেছিল দেখেন, যে 1 মোল পানির অণুতে হাইড্রোজেন পরমাণুর সংখ্যা কয়টি? আমি কি ওটা নিয়েছিলাম? আচ্ছা, আমি একটু কপি করে আরেকবার বোঝানোর চেষ্টা করছি। এখন চলেন, বাস এবার নেন। এখন আপনি বুঝতে পেরে যাবেন 1 মোল পানির অণু। তাহলে আপনাকে এখন চিন্তা করতে হবে যে পানির ক্ষেত্রে H2O, এটা হচ্ছে যে পানি। তাহলে 1 মোল পানি মানে কি? এটাই 1 মোল পানি মানে ওটার আণবিক ভর বের করে ফেলেন। এটার আণবিক ভর কত হবে? 18, তাই না? এই যে 18 গ্রাম 1 মোল পানির অণুতে। তাহলে 1 মোল পানির অণুতে মানে কি? 18 গ্রাম পানির অণুতে হাইড্রোজেনের পরমাণু সংখ্যা কয়টি? হাইড্রোজেনের পরমাণু কয়টা আছে এখানে? হাইড্রোজেনের পরমাণু সংখ্যা কয়টা? আপনি আবার বলতে পারেন যে হাইড্রোজেন স্যার 2টা আছে এখানে। তাহলে স্যার আপনি এখানে 2টা খুঁজে বেড়াবেন। এই যে দেখেন, এই যে 2টা আপনি এখানে উত্তর দিয়ে দিতে পারেন, বাট এই জায়গাটাতে এসে আপনার কি হয়ে যাবে? উত্তরটা ক্রস। আপনাকে বলেনি যে কি হাইড্রোজেনের একটা অণুতে, হাইড্রোজেনের পানির একটা অণুতে, আমাকে যদি বলতো যে পানির একটা অণুতে হাইড্রোজেনের পরমাণু কয়টা? 2টা, এটা সঠিক উত্তর। বাট আপনাকে বলেছে 1 মোল পানির অণুতে। 1 মোল পানি মানে কি? 18 গ্রাম পানি। তাহলে যে 18 গ্রাম পানিতে হাইড্রোজেনের কয়টা পরমাণু আছে? হাইড্রোজেনের কয়টা পরমাণু আছে? তাহলে এই যে হাইড্রোজেন আছে 1 মোল পানিতে, হাইড্রোজেন কত গ্রাম আছে আগে সেটা চিন্তা করতে হবে। এখন এই যে 1 মোল পানিতে হাইড্রোজেন আছে কত গ্রাম? 2 গ্রাম। আর অক্সিজেন আছে কত গ্রাম? 16 গ্রাম, তাই না কথা? এখন এই যে আমাকে বলেছে যে হাইড্রোজেনের পরমাণু কয়টা আছে। তাহলে যে কোনো পরমাণুর ক্ষেত্রেই, যে একটু আগে যেটা আপনি বুঝলেন, যে কোনো একটা পরমাণুর ক্ষেত্রেই তাতে কি থাকে? 6.02 × 10⁻23 সংখ্যক পরমাণু থাকে না? থাকে নাকি থাকে না? এই যে দেখেন 24 গ্রাম, মানে আপনি এখন এই যে এটার কথা চিন্তা করেন। এই যে জাস্ট আপনি হাইড্রোজেনের কথা, এই H2 বাদ দিয়ে আপনি জাস্ট হাইড্রোজেনের কথা চিন্তা করেন। হাইড্রোজেন মানে তো একটা পরমাণু, তাই না? তাহলে যে এই একটা পরমাণু সমান কি? 1 গ্রাম। তাহলে এই 1 গ্রাম সমান কি বলতে পারবেন আপনি? 1 মোল বলতে পারবেন। আবার এই যে 6.02 × 10⁻23 বলতে পারবেন না? তাহলে এই জাস্ট হাইড্রোজেনের জন্য তো তাতে এত সংখ্যক কি থাকে? পরমাণু থাকে। বাট হাইড্রোজেন কয়টা আছে এখানে? 2টা আছে। তাহলে যে 6.023 × 10⁻23 ইন্টু কতটি? 2। তাহলে এত সংখ্যক আপনি কি পাবেন? তাতে পরমাণু পাবেন। এত সংখ্যক তাতে আপনি কি পাবেন? পরমাণু পাবেন। তো এক্ষেত্রে 2টা যে সঠিক উত্তর হবে না সেটা আপনি বুঝতে পেরেছেন। তাহলে এখানে এটা দ্বারা গুণ করলে আপনি যে মানটা পাবেন সেটা হচ্ছে যে কি 1.246 × 10⁻24t। এই যে 6.023 × 10⁻20, হ্যাঁ, তারপরে হচ্ছে যে কত? ইন্টু 23 × 2 হচ্ছে 2। কিন্তু আমাকে এই প্রশ্নের মর্মটা বুঝতে হবে। আমাকে যদি বলতো যে পানির একটা অণুতে, পানির জাস্ট একটা অণুতে হাইড্রোজেনের পরমাণু কয়টা আছে? 2টা। পানির একটা অণুতে হাইড্রোজেনের পরমাণু আছে কয়টা? 2টা। বাট আপনাকে বলেনি ওটা। আমাকে বলেছে যে কি পানির 1 মোল অণুতে, অর্থাৎ 1 মোল পানির অণুতে হাইড্রোজেনের পরমাণু কয়টা আছে। তাহলে 1 মোল মানে কি? 18 গ্রাম। তাহলে তখন আমাকে চিন্তা করতে হবে যে 18 গ্রামের মধ্যে পানি কত গ্রাম আছে? 2 গ্রাম। আর অক্সিজেন আছে কত গ্রাম? 16 গ্রাম। তাহলে যে 2 গ্রামে কতটি তার কি থাকবে? পরমাণু থাকবে। তাহলে পানির এমনিতেই যদি হাইড্রোজেনের কথা, এমনি হাইড্রোজেনের কথা চিন্তা করলে সেটা হচ্ছে 1 গ্রাম। তাহলে 1 গ্রামে 6.02 × 10⁻23 থাকে। তাহলে 2 গ্রামের সমান কতটি থাকবে? ওটা ইন্টু 2। তাহলে আপনাকে এখন ধরেন যে বলা হলো যে H2SO4 সালফিউরিক অ্যাসিডে, তাহলে 1 মোল সালফিউরিক অ্যাসিডে আপনাকে বলা হলো যে 1 মোল সালফিউরিক অ্যাসিডে অক্সিজেনের পরমাণু কতটি? তাহলে 6.023 × 10⁻23 ইন্টু কত হবে? তাহলে 4। এভাবে আপনি যে কোনোটারই এখন কি করে ফেলতে পারবেন? বের করে ফেলতে পারবেন মাই ডিয়ার স্টুডেন্ট। বুঝা গেছে? বাস, চলে গেল আমাদের 2 নম্বরের এমসিকিউ। এরপর হচ্ছে 3 নম্বর এমসিকিউ। দেখেন অক্সিজেনের 0.5 মোল সমান কত গ্রাম? আপনি এখন এগুলো সবগুলো বের করে ফেলতে পারবেন। অক্সিজেনের 0.5 মোল সমান কত গ্রাম? তাহলে যে অক্সিজেনের কথাটা চিন্তা করেন,
অক্সিজেন মানে কিন্তু এটা। এখন আপনি অক্সিজেন মানে জাস্ট অক্সিজেন ও লিখতে পারবেন না, এটা কিন্তু ভুল হয়ে যাবে। অক্সিজেন যখন বলেছে তখন আপনাকে অবশ্যই O2 চিন্তা করতে হবে। কেন? অক্সিজেন হচ্ছে একটা দ্বিপরমাণুক মৌল, অর্থাৎ হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এরা সবাই দ্বিপরমাণুক মৌল। তাই যখন বাংলাতে ওদের নাম লিখে দিবে তখন 2 আকারে চিন্তা করতে হবে। তাহলে অক্সিজেন হচ্ছে যে কি পারমাণবিক ভর হচ্ছে কত? 16, 16 দুগুণ কত হবে? 32। তাহলে এখন এই যে 32 আছে না, তাহলে যে 32 গ্রাম, এই যে 32 গ্রাম, এটা সমান কি হবে? 1 মোল হবে না? 1 মোল হবে না? পারমাণবিক ভরকে গ্রাম এককে প্রকাশ করলে অথবা আণবিক ভরকে গ্রাম এককে প্রকাশ করলে সেটা সমান 1 মোল। তাহলে যেটা আণবিক ভর, অক্সিজেনের আণবিক ভর কত হলো? 32 আসলো, তাহলে এটা সমান 1 মোল। তাহলে যে আপনাকে বলেছে 0.5 মোল সমান কত গ্রাম? তাহলে 1 মোল সমান 32 গ্রাম, তাহলে 0.5 মোল সমান কি আসবে? এর অর্ধেক চলে আসবে, এর অর্ধেক চলে আসবে। তাহলে 0.5 মোল মানে 32 এর অর্ধেক মানে 16, তার মানে 16 ইজ দ্য রাইট আনসার। দেখেছেন কতটা ইম্পর্টেন্ট, এবং এগুলো ভালো করে আপনারা শিখবেন। 4 নম্বরে কি বলেছে? ম্যাগনেসিয়ামের 10টি পরমাণুর ভর কত গ্রাম? ম্যাগনেসিয়ামের 10টা পরমাণুর ভর কত হবে? তাহলে ম্যাগনেসিয়ামের আপনাকে পারমাণবিক ভর কত? এই যে আমার প্রিয় মৌল ম্যাগনেসিয়াম, আই লাভ সো মাচ ম্যাগনেসিয়াম, আমার খুবই প্রিয় একটা মৌল, তাই না? তাহলে ম্যাগনেসিয়ামের পারমাণবিক ভর কত হয়? 24। তাহলে যে 24কে আমরা গ্রাম এককে নিয়ে ফেললেই সেটাকে আমরা কি বলতে পারবো? 1 মোল বলতে পারবো, তাই না? আবার 1 মোল মানে কি হবে তাহলে? এখন এই যে 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23টি পরমাণু। এখন আপনাকে বলেছে ম্যাগনেসিয়ামের 10টি পরমাণুর ভর কত? 10টি পরমাণুর ভর কত? তাহলে যে এতটি পরমাণুর ভর 24 গ্রাম, অতএব একটি পরমাণুর ভর অর্থাৎ 10টি পরমাণুর ভর। হ্যাঁ, তাহলে আমি এখন বলতে পারবো না এই যে 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23টি পরমাণুর ভর, পরমাণুর ভর কত? 24 গ্রাম। অতএব একটি পরমাণুর ভর, তাহলে যে 24 ডিভাইডেড বাই 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23, অতএব কতটি বলেছে আমাকে? 10টি পরমাণুর ভর। তাহলে 24 গুণিত 10 দিয়ে উত্তর হবে, এটার উত্তর পাওয়া যাবে এটা 3.98 ইন্টু 10 টু দি পাওয়ার -22, মাই ডিয়ার স্টুডেন্ট। আচ্ছা, এখন আমি আপনাদেরকে বলতে চাই যে যারা যারা আমাদের এসএসসি 26, 27, 28 ব্যাচের স্টুডেন্ট আছেন, তারা আমাদের ওয়েবসাইট আছে, সেটা কি জানেন? আমাদের ওয়েবসাইটের নাম হচ্ছে utmeducation.com। আপনারা ক্রোম ব্রাউজার থেকে utmeducation.com এ ক্লিক দিলেই আপনারা আমাদের এই ওয়েবসাইটে চলে আসতে পারবেন। আমাদের ওয়েবসাইটে আপনাদের যে কোনো সাবজেক্টের, স্পেশালি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, হায়ার ম্যাথ, আমি এমনভাবে পড়ানোর চেষ্টা করছি যেখানে বিগত 5 বছরের এমসিকিউ, বিগত 5 বছরের সিকিউ এবং বেসিক তো পড়াচ্ছি প্লাস বইও পড়িয়ে দিচ্ছি, যেটা অনলাইনে একেবারে আমার মনে হয় যে আমি নতুন এটা শুরু করেছি, যে বই কিন্তু কেউ পড়াই দেয় না, বাট আমি এখন ওটা শুরু করেছি। তো আপনারা ফ্রি কোর্সও দেখতে পারবেন, আবার পেড কোর্সও আছে এখানে। ফ্রি কোর্স অনেকগুলো এখানে থাকবে, দেখেন এই যে ফ্রি কোর্স সমূহ, আপনি এখানে ফ্রি অনেকগুলো কোর্স দেখতে পাবেন। তারপরে এসে 27 হলে 27, তারপর আপনি যে কোনো কোর্সটা কিনতে গেলেই আপনি একটা কোড ইউজ করিয়ে, আমি বলে দিচ্ছি আপনাদেরকে, সেটা হচ্ছে ওয়াও 150, এই যে WOW, তারপরে হচ্ছে 150, এই কুপনটা আপনি ইউজ করেন, আরও কিন্তু ছাড় পেয়ে যাবেন আপনি। হ্যাঁ, তো আপনি যে কোনো কোর্স কিনতে গেলে এখান থেকে একটা জিনিস খেয়াল রাখতে পারবেন যে আপনার এটা হচ্ছে কীভাবে কোর্সে ভর্তি হবে, এটা হচ্ছে তার নিয়ম। তারপরে প্রত্যেকটাতে একটা একটা করে ক্লাস ফ্রি করে দেওয়া আছে। এই যে একটা ক্লাস এখানে ফ্রি দেওয়া আছে, দেখবেন এই যে পদার্থবিজ্ঞানের 7ম অধ্যায়ে একটা ক্লাস ফ্রি করে দেওয়া আছে। আপনি ক্লাসগুলো দেখতে পারবেন যে কীভাবে স্যারের ক্লাসগুলো করাচ্ছে। দেন আপনার গুছানো প্রস্তুতির জন্য আমার মনে হয় এটা আপনার জন্য একটা বেস্ট অপশন হতে পারে। আর আপনাদেরকে আরেকটা, না এখন বলা দরকার নাই, চলেন এরপর হচ্ছে আমাদের 5 নম্বর এমসিকিউতে চলে যাব। আমাকে বলেছে 5 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটে কতটি অণু বিদ্যমান? 5 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটে, তার মানে ক্যালসিয়াম কার্বনেট আগে আমরা নিয়ে ফেলি, যে ক্যালসিয়াম কার্বনেট, তাহলে যে ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর কত হবে? আপনি বের করেন, সবগুলো 100 আসবে। তাহলে যে 100 গ্রাম হয়ে গেল, আণবিক ভর সমান 100 গ্রাম। তাহলে যে 100 গ্রামকে যদি আপনি নেন তাহলে কি বলতে পারবেন? 1 মোল। তাহলে 1 মোল মানে কি হবে? 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23টি, এটা যেহেতু অণু, তার মানে এতটি অণু আছে বলতে পারবেন। দেখেন ওই একটা প্রথমের এমসিকিউটা যখন আপনাকে সমাধান করাই দিলাম, ওটার উপর ডিপেন্ড করে কতগুলো এমসিকিউ আপনি এখন সমাধান করে ফেলতে পারছেন। 5 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটে কতটি অণু আছে? তাহলে আপনি এখন বলতে পারবেন না যে 100 গ্রামে আছে কতটি? 6.023 ইন্টু 10 টু দি পাওয়ার 23টি। তাহলে যে 100 গ্রামে আছে কি? এই যে 6.023 ইন্টু
10⁻23t অনু। অতএব 1 গ্রামে আছে, তাহলে যে 6.023 × 10⁻23, এবার ভাগ হচ্ছে কত 100। অতএব কত গ্রামে, কত গ্রামে আমাকে বলেছে যে কি 5 গ্রামে, তাহলে যে 5 গ্রামে আছে, তাহলে এটার সাথে জাস্ট 5 গুণ করে দেবো আমরা এখন, এটার সাথে 5 গুণ করে 100 দিয়ে ভাগ, আমরা যে উত্তরটা পাবো সেটা হচ্ছে যে কি 3.012 × 10⁻22। ও আপনাদের একটা কথা বলে রাখা ভালো যে আপনারা এই স্লাইডগুলো নাকি খুঁজে পাচ্ছেন না, তো আপনারা স্লাইডগুলো কোথায় পাবেন আমি আপনাদেরকে দেখাই। আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে চলে আসবেন আগে, কিরে, তো আমাদের ইউটিউব চ্যানেল আসার পরে আপনি যে কোনো ক্লাসটা ওপেন করেন না কেন, কোনো সমস্যা নেই। দেখছেন আমাদের ইয়াগুলো, এই যে এই গান শুনতেছিল আমাদের অফিস এক্সিকিউটিভ শুনতেছিল, এগুলো কারাম খুদা আয়া হ্যাঁ এটাই শুনতেছিল ওরা, না? হ্যাঁ, বুঝছি। হ্যাঁ, তো আপনারা এই যে আমাদের প্লে লিস্টে চলে আসবেন। প্লে লিস্টে গেলে কিন্তু আপনাদের এই যে 3টা কোর্সকে আমি আলাদা আলাদা করে রেখেছি। হ্যাঁ, 3টা কোর্সে আলাদা করে রেখেছি, যে পদার্থবিজ্ঞানের টপ 25 বুলেট MCQ, রসায়নের টপ 25 বুলেট MCQ, এগুলোকে আমি আলাদা করে রেখেছি। হয়েছে বাবা, অ্যাড দেখেন না? এখন ইউটিউব ইদানিং খুবই বেশি অ্যাড দেখাচ্ছে একেবারে, এটা সত্য কথা। এই যে ডেসক্রিপশন বক্সে দেখেন, এই যে ক্লাস স্লাইড দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সে ক্লাস স্লাইড দেওয়া আছে। মোট কথা যে কোনো আপনি যদি যে কোনো ক্লাসেরই কথা চিন্তা করেন স্মার্ট বোর্ডের, আপনি শুধুমাত্র কোথায় চলে যাবেন, আপনি ওটার ডেসক্রিপশন বক্সে যাবেন, দেন ক্লাস স্লাইড কিন্তু দেখতে পাবেন। হ্যাঁ, চলে গেল আমাদের 5 নম্বর MCQ। এরপর হচ্ছে কি আমাদের এই অধ্যায়ের 6 নম্বর MCQ। প্রমাণ অবস্থায় 5 মোল কার্বন ডাইঅক্সাইড গ্যাসের আয়তন কত? 5 মোল কার্বন ডাইঅক্সাইডের আয়তন কত হবে? তাহলে আমরা এখন আগে কার্বন ডাইঅক্সাইডকে নিব। এই যে কার্বন ডাইঅক্সাইড, তাহলে যে কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর কত হবে? 44। তাহলে যে 44কে আমরা গ্রাম এককে নিব, তাই না? তাহলে যে 44 গ্রাম সমান আমি কি বলতে পারি? 1 মোল বলতে পারি। আবার 1 মোল সমান এই যে 6.023 × 10⁻23 বলতে পারি, মানে এত সংখ্যক অণু বলতে পারি। আবার এটা সমান আমি কি বলতে পারি? 22.4 লিটার বলতে পারি। তাহলে যে এতগুলো ইনফরমেশন আমি যে এখান থেকেই যে বলতে পারি, এখন আপনার কাছে কোনটা চেয়েছে শুধু সেটা দেখে উত্তরটা দিয়ে দেন। কি চেয়েছে জাস্ট সেটা দেখে উত্তরটা দিয়ে দেন। বলেছে 5 মোল কার্বন ডাইঅক্সাইডের আয়তন কত? তাহলে 1 মোলের আয়তন হচ্ছে কত? 22.4 লিটার। তাহলে 5 মোলের কত হবে? 22.4 × 5, তাহলে কত আসবে আপনার? 112 লিটার। ওকে, হয়ে গেল। 22.4 ইন্টু হচ্ছে কত? 5। হ্যাঁ, হয়ে গেল 112 লিটার। তারপরে এখন 7 নম্বর STP-তে, অর্থাৎ স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার, প্রমাণ তাপমাত্রা ও চাপ। STP-তে 10 গ্রাম অ্যামোনিয়া গ্যাসের আয়তন কত? সুপার লেভেলের ইম্পর্টেন্ট এই জাতীয় MCQ-গুলো। হ্যাঁ, সুপার লেভেলের ইম্পর্টেন্ট। আমাকে বলেছে 10 গ্রাম অ্যামোনিয়া গ্যাসের আয়তন কত? তাহলে অ্যামোনিয়া মানে আমাকে এখন অ্যামোনিয়ার কথা চিন্তা করতে হবে, এই যে NH3 অ্যামোনিয়া। তাহলে যে এই অ্যামোনিয়ার আণবিক ভর হচ্ছে কত? 17। তাহলে এই যে 17কে আমরা গ্রাম এককে নিয়ে ফেললাম। তাহলে এই গ্রাম সমান কি বলতে পারবো? আমি 1 মোল বলতে পারবো। আর এই যে 1 মোল মানে 6.023 × 10⁻23t। এখন অণু বলতে পারবো না আমি, এত সংখ্যক এর মধ্যে কি আছে? অণু আছে। আবার এটা সমান আমি কি বলতে পারবো এখন? এই যে 22.4 লিটার। তাহলে এই সবগুলো ইনফরমেশন তো আপনি এখান থেকে বলতে পারি দিলেন, তাই না? কিরে এই বাবা, কেন আমি তো লক করলাম মনে হইল। হ্যাঁ, তাহলে এখন আপনাকে কি বলেছে দেখেন, বলেছে যে কি 10 গ্রাম অ্যামোনিয়ার আয়তন কত? 10 গ্রাম। তাহলে আপনি এখন বলতে পারবেন যে 17 গ্রাম অ্যামোনিয়ার আয়তন হচ্ছে কত? 22.4 লিটার। এখানে সবগুলো মানে পরস্পরের সমান। তাহলে 17 গ্রাম সমান হচ্ছে 22.4 লিটার। এই যে 17 গ্রাম সমান হবে কি? 22.4 লিটার। অতএব এই যে 1 গ্রাম সমান কি আসবে? 22.4 ভাগ হচ্ছে কত? 17। অতএব কত গ্রাম চেয়েছে আমার কাছে? বলে দিয়েছি 10 গ্রাম। তাহলে যে 10 গ্রাম সমান কত আসবে? তাহলে যে 22.4 ইন্টু হচ্ছে যে 10 ভাগ হচ্ছে কত? 17। আপনি কাজ করে ফেলেন, এটাকে গুণটুন করে কত? এবার উত্তর কত আছে আপনার? এটা আমার উত্তর এখানে কত দিয়েছি? দে না, এটাই দিনে। তাহলে 22.4 গুণিত 10 ভাগ 17। (22.4 গুণিত 10 ভাগ হচ্ছে 17) 13.176। এই যে কি এখানে মিলিলিটার কেন হবে? লিটার হবে। এই কারণে আমার ইয়া লিখে দিয়েছি, সঠিক উত্তর নেই।
তার মানে এটা হবে লিটারে, এটা 13.176, এটা কিন্তু লিটারে হবে, মানে এটা একটা বোর্ড প্রশ্ন ছিল, তো বোর্ড প্রশ্ন থেকে আর কি তুলতে বলেছিলাম আমি, তো এখানে সঠিক উত্তর ছিল না, তো এখান থেকে এটা যে মানটা আপনারা পাবেন সেই মানটা এখানে উত্তর হবে। হ্যাঁ, তারপরে চলে যাব আমরা 8 নম্বর এমসিকিউতে। কি বলেছে? মোলার দ্রবণের ঘনমাত্রা কত, মানে 1 মোলার সমান কি, সেটা আপনার কাছ থেকে চেয়েছে। এই এমসিকিউটাকে আপনি কত স্টার দেবেন জানেন? এই এমসিকিউটাকে আপনি অসাধারণভাবে স্টার দিয়ে ফেলেন, এবং আমার কাছে মনে হচ্ছে যে কি হয়, এই এমসিকিউটা না হলে সেমিমোলার না হলে ডেসিমোলার, এই তিনটা থেকে দেখবেন যে কি একটা এমসিকিউ আপনার কাছে চলে আসবে। হ্যাঁ, তো মোলার মানে কি? এই যে মোলার মানে হচ্ছে দেখি যেখানে বোঝানো হয় 1 মোলারিটি। হ্যাঁ, এবার সেমিমোলার, এই যে সেমিমোলার মানে হচ্ছে কত? 0.5 মোলারিটি। অ্যান্ড হচ্ছে ডেসিমোলার, একটা হচ্ছে কি ডেসিমোলার, এটা হচ্ছে কত? 0.1 মোলারিটি। তার মানে এই এমসিকিউটা আপনি দেখবেন যে তিনটা ইনফরমেশনের মধ্যে থেকে দেখবেন যে একটা হয়তো বা আপনার পরীক্ষাতে চলে আসবে ইনশাআল্লাহ, মানে আসবে, এটা আমার কাছে মনে হচ্ছে, কেমন যেন মনে হচ্ছে যেটা চলে আসবে। তাহলে এখন আমাকে বলেছে মোলার দ্রবণের ঘনমাত্রা কত। মোলার দ্রবণ মানে হচ্ছে কি 1 মোলারিটি। আমাকে যদি বলতো সেমিমোলার দ্রবণের ঘনমাত্রা কত, 0.5 মোলারিটি। ডেসিমোলার দ্রবণের ঘনমাত্রা কত, 0.1 মোলারিটি। ওকে, কথা কি বোঝা গেল? হ্যাঁ, তোদের জন্য 1 কেজি ধনিয়া পাতা। 9 নম্বরে 1.5 লিটার 0.5 মোলার সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট দ্রবণের মধ্যে কি পরিমাণ দ্রব আছে। অর্থাৎ এইটা আপনার সৃজনশীলও আসে, আবার এমসিকিউতেও আসে। এই মানে এত ইম্পর্টেন্ট এটা এমসিকিউ, এই সৃজনশীল আসবে আবার এমসিকিউতেও আসবে, এরকম টাইপের এটা ইম্পর্টেন্ট এমসিকিউ। যেটা হচ্ছে যে আমাদের সূত্র যে W ইকুয়াল টু SMV ডিভাইড বাই হচ্ছে কত 1000। হ্যাঁ, এখন আমার কাছে কিসের মান দিয়ে দিচ্ছে দেখেন, 1.5 লিটার, তার মানে আয়তনের মান দেওয়া আছে কত, 1.5 লিটার। 0.5 মোলার, তার মানে হচ্ছে যে এস এর মান দিয়ে দিচ্ছে ঘনমাত্রা, এস মান হচ্ছে কত, 0.5 মোলার। এবার আমাকে বলেছে যে সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট, তার মানে তাহলে যে সোডিয়াম NaHCO3, সোডিয়াম হাইড্রোজেন কার্বনেট। তাহলে এখন এটার কি লাগবে আপনার কাছে, আণবিক ভর লাগবে। সোডিয়ামের হচ্ছে কত 23, আর হাইড্রোজেন হচ্ছে কত 24, তারপর হচ্ছে কার্বনের হচ্ছে কত 12, প্লাস অক্সিজেন হচ্ছে 16, 3 16 কত হয় 48। তাহলে হইলো এখানে আমাদের কত 23 আর হচ্ছে কত 24, তাহলে এখানে 24 প্লাস হচ্ছে কত 12 প্লাস হচ্ছে কত 48, একবারই করে নিতাম তাহলে তো হয়তো। তাহলে এই যে 8 106 আসে মেবি না, কত আসে এটা, 8 আর 2 হচ্ছে কত 10, 10 আর 4 হচ্ছে কত 14, 4 হাত থাকে কত 1, তারপরে 4 আর 5 6 7 আর কত 8, মাত্র 84 আসলো। আবার ভুল করেছি নাকি কোথাও দেখিনি আগে। সোডিয়ামের হচ্ছে 23, হাইড্রোজেন হচ্ছে কত 1, কার্বন হচ্ছে কত 12, অক্সিজেন হচ্ছে কত 16, 3 16 হচ্ছে কত 48, ঠিক আছে। তাহলে এখন 8 আর 2 হচ্ছে কত 10 11, 12 13 14, 14 4 হাতে থাকে কত 1, 4 আর 2 কত 4 রেখে 5 6 7 8, হ্যাঁ 84 আসছে। তাহলে এখন আমরা জাস্ট মানটুকু বসাই দিলেই হয়ে যাবে। এস এর মান হচ্ছে যে কত 0.5, এই যে 0.5 বসে গেল, ইন্টু মোলারিটি মানে আণবিক ভর যেটা কত 84, ইন্টু ভি মানে হচ্ছে আয়তন 1.5 লিটার 1.5, আর ডিভাইড বাই কত 1000। এখন এটাকে আপনি ভাগ করে দেন, উত্তর কত আসবে, স্পেশালি উত্তর আসবে কত 63 গ্রাম, হয়ে গেল উত্তর। এখন 10 নম্বর এমসিকিউতে চলে যাব আমরা। 0.5 লিটার দ্রবণে 20 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত থাকলে ওই দ্রবণের ঘনমাত্রা কত। তাহলে 0.5 লিটার দ্রবণে 20 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রবীভূত থাকলে ওই দ্রবণের ঘনমাত্রা কত, অর্থাৎ ঘনমাত্রার প্রশ্ন এটা। আপনি এই প্রশ্নটাকে 10 স্টার দিয়ে দেন, মানে এইটা আপনার পরীক্ষাতে আসার সম্ভাবনা একেবারে 10 স্টারের মতো প্রশ্ন একেবারে। তাহলে আমরা এখন এটা সমাধানে যাব। ঘনমাত্রার সূত্র কি ছিল আমরা জানি যে কি, এই যে W ইকুয়াল টু SMV ডিভাইড বাই হচ্ছে কত 1000। এখন এখান থেকে জাস্ট ঘনমাত্রাকে আমাকে বের করতে হবে। তাহলে এটার সাথে এটা 1000 গুণ, তাহলে আমাদের এর নিচে 1 আছে, তাহলে যে SMV ইকুয়াল টু কি হবে W ইন্টু 1000।
এস বের করবো আমরা। তাহলে এখন এই যে ডব্লিউ ইন্টু 1000 আর নিচে থাকবে এম এবং ভি, এম এবং ভি। এখন এই জায়গা থেকে আপনাকে কি বলেছে, মান দিয়ে দিচ্ছে। চলেন আমরা মানগুলোর দিয়ে আমরা অঙ্কগুলোকে সমাধান করে ফেলি। কার কার মান দেওয়া আছে দেখেন। ডব্লিউ মান হচ্ছে ভর, তাহলে 0.5 লিটার দ্রবণে 20 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড, তার মানে ভরের মান দেওয়া আছে কত, 20 গ্রাম ইন্টু 1000 বসে গেল। এবার এম মান হচ্ছে কত, মোলার আয়তন সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে সোডিয়ামের হচ্ছে কত 23, অক্সিজেন হচ্ছে কত 16, আর এটা হচ্ছে কত 1, 17। তাহলে 17 আর 23, তাহলে যে 17 আর হচ্ছে কত 23, 7 আর 3 হচ্ছে কত 10 এর 0, হাত থাকে কত 1, 2 আর 1 কত 3, হচ্ছে কত 4, মানে 40 পাওয়া গেল। তার মানে আণবিক ভর পাওয়া গেল কত 40 ইন্টু ভি মান হচ্ছে আয়তন, আয়তন কত দেওয়া হচ্ছে 0.5, তাহলে যা বসে গেল এখানে 0.5। এখন এটাকে সবগুলোকে ডিভাইড করে ফেলেন, আমাদের সঠিক উত্তর পাওয়া যাবে 1 মোলারিটি, অর্থাৎ 1.0 মোলারিটি। যেহেতু ঘনমাত্রা বলবে, ঘনমাত্রার একক অবশ্যই কি আসবে, মোলারিটিতে আসবে। 10 নম্বর গেল এমসিকিউ। 11 নম্বর এমসিকিউ, 500 মিলিলিটার দ্রবণে 24.5 গ্রাম সালফিউরিক অ্যাসিড দ্রবীভূত হলে দ্রবণের ঘনমাত্রা কত হবে, এটা আপনারা বের করবেন। এটা সঠিক উত্তর আমি বলে দিচ্ছি 0.5 মোলারিটি। একই রকম টাইপের প্রশ্ন, এর আগে যেটা সমাধান করলাম এটাও সেম। 12 নম্বর, প্রোপেনে কার্বনের শতকরা সংযুতি কত, অর্থাৎ শতকরা সংযুতি নিয়ে আপনাকে প্রশ্ন করেছে। ও মাই ডিয়ার স্টুডেন্ট, অসাধারণ এমসিকিউ, তুমি অসাধারণ একটা এমসিকিউ। প্রোপেন, তাহলে এখন আমার কাছে আগে প্রোপেনের সংকেতটা লাগবে। তো অ্যালকেনের যে কোনো সদস্যকে বের করার জন্য কি সূত্র হয়, CN H2N প্লাস হচ্ছে কত 2, মিথেন ইথেন প্রোপেন, কার্বনের মান 3, তাহলে এখানে C3, এটা জৈব যৌগ থেকে, তবে প্রোপেনের সংকেত আপনি তো মুখস্থ রাখেন, তবে আমরা জৈব যৌগ থেকে তো এগুলো বের করি, মিথেন ইথেন প্রোপেন বিউটেন, এগুলো সবগুলো জৈব যৌগ থেকে হয়। তো জৈব যৌগের ক্ষেত্রে অ্যালকেনের সূত্র হচ্ছে এটা। তো এন এর মান 1 বসালে পাওয়া যাবে মিথেন, এন এর মান 2 বসালে পাওয়া যাবে ইথেন, অর্থাৎ মিথেন ইথেন প্রোপেন বিউটেন পেন্টেন হেক্সেন হেপ্টেন অক্টেন ননেন ডেকেন। এখন দেখেন, তাহলে এখন যেহেতু এন এর মান 3 নিয়েছি আমি, তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে কত আসবে, 3 2 6 আর 2 কত আসবে 8, C3H8। এখন এটা হলো যে কি প্রোপেনের সংকেত, এটা হলো আমাদের প্রোপেনের সংকেত। এখন এই প্রোপেনের মধ্যে কার্বন কত পার্সেন্ট আছে, হাইড্রোজেন কত পার্সেন্ট আছে, এটাই হচ্ছে শতকরা পরিমাণ। তো এটা যখন আমি বের করব, বের করার সিস্টেম কি, সর্বপ্রথম লাগবে আমার আণবিক ভর, সর্বপ্রথম এটা লাগবে কি আণবিক ভর। তাহলে এখন এটার আণবিক ভর কতটুকু হয় সেটা আগে দেখে নিই। দেখেন কার্বন হচ্ছে কত 12, কার্বনের হচ্ছে কত 12, তাহলে 3টা আছে, 3 12 কত হবে এখানে 36, প্লাস হাইড্রোজেন হচ্ছে কত 1, তাহলে 1-এর সাথে 8 গুণ করলে কত আসবে, ওই 8ই আসবে। তাহলে 36 আর 8 37 38 39 40 41 42, তাহলে 40, তাহলে 44 আসবে। এটা হচ্ছে তার আণবিক ভর। এখন যার আপনার শতকরা পরিমাণ বের করতে বলবে, আপনি বের করে ফেলতে পারবেন। কিভাবে, আপনাকে বলেছে যে কি কার্বনের শতকরা পরিমাণ, তাহলে এখন এই যে কার্বনের শতকরা পরিমাণ আমি বের করবেন, তাহলে বের করার সিস্টেম কি, মোট আণবিক ভর নিচে, তাহলে যে 44 যেটা আছে সেটা হচ্ছে নিচে বসে গেল, আর ইনটু 100% সবসময়। আর যার বের করতে হবে এখন তার মানটা জাস্ট উপরে বসবে। এখন কার্বনের বের করতে বলেছে, তাহলে কার্বন এখানে C3 আছে, তার মানে কত আসলে 36, কার্বনের 12 না, তাহলে 3 12 36, তাহলে এখানে বসবে কত জাস্ট 36। আবার কার্বনের কিন্তু এখানে 12 বসাই দেন না, যদি জাস্ট C থাকতো তাহলে 12 বসতো, এখানে যেহেতু কার্বন 3টা আছে তাহলে 3 12 কত হবে 36 হবে। তাহলে এখন 36-এর সাথে 100 গুণ, মানে 3600-কে 44 দ্বারা ভাগ, তাহলে আপনি পাবেন 81.82%। আপনাকে যদি বলতো হাইড্রোজেনের শতকরা পরিমাণ কত, ধরেন যে বললো হাইড্রোজেনের শতকরা পরিমাণ, তাহলে সেম মোট আণবিক ভর নিচে থাকবে 44 বসে গেল, ইনটু 100% থাকবেই থাকলো। এরপর হচ্ছে হাইড্রোজেন কয়টা আছে এখানে, 8টা আছে, একটা থাকলে জাস্ট 1 বসতো, কিন্তু 8টা আছে তাহলে কি বসবে এখানে 8 বসবে। অর্থাৎ শতকরা পরিমাণ আপনি এভাবে কি করে ফেলতে পারবেন, বের করে ফেলতে পারবেন। 13 নম্বর এমসিকিউতে চলে যাব আমরা এবার। ব্লু ভিট্রিয়ল বা তুতে কেলাস পানির শতকরা পরিমাণ কত, এই এমসিকিউটা অনেক বোর্ড পরীক্ষাতে এসেছে এবং অনেক টেস্ট পরীক্ষাতেও এসেছে। এই এমসিকিউটাকে চমৎকারভাবে মনে রাখবেন আপনি প্লিজ। তাহলে এখন আমরা চলে যাব, ব্লু ভিট্রিয়ল কোনটা, কপার সালফেটের সাথে যদি কখনো 5 অণু পানি যুক্ত থাকে, কপার সালফেটের সাথে 5 অণু পানি যুক্ত থাকা মানেই এটাকে বলা হচ্ছে ব্লু ভিট্রিয়ল। আর এই পুরোটার আণবিক ভর কত আসে, 150 টাকা থেকে, মানে 150 টাকাতে থেকে 50 পয়সা কম, মানে 149.5 আসে, তাই না, 149.5 এটা তো আসে মনে হয়। তো আপনারা করবেন, তো আমি করে ফেলে পুরোটাই। কপারের হচ্ছে কত, এই যে কপারের হচ্ছে যে কি
63.5। আর সালফারের হচ্ছে কত 32, আর অক্সিজেন হচ্ছে কত 16। এবার 4 × 64 নাকি? হ্যাঁ, এবার ডট আছে থাক, এবার ডট থাকলেও তো এটা স্পেশালি, এরপরে তো পানি আছে, পানির হচ্ছে 18, তাহলে 5-এর সাথে 18 গুণ হবে, তাহলে যে 18 গুণিত হচ্ছে কত 5, 5 8 হচ্ছে কত 40, 0 হাত থাকে কত 5 8 40 4, তাহলে 5 একে 5, 6 7 8 9 90। হ্যাঁ, 5 8 40, 40 0, ঠিকই তো আছে। 5 18, হ্যাঁ 5 8 40, 40 0 হাতে থাকে কত, মানে আমি এখানে করছি কেন, তোরা আবার কি করবি যে স্যার দিল স্যার আবার গুণ করতে ভুল করছে, কারণ আমি বারবার এগুলো করি, মানে আমি অনলাইনে ক্লাস নিতে গিয়ে মানে খুবই আমি কি থাকি সাবধানতা অবলম্বন করার চেষ্টা করি। 5 8 40 0 হাতে থাকে 4, 5 একে 5 আর 4 হচ্ছে কত 9, ঠিক আছে বাস 90। তাহলে এখন এখানে বসে গেল কত 90। এখন আমরা যোগ করে ফেলি, তাহলে 0 আর 4, 4 2 কত 6, 6 7 8 9, তাহলে 9.5, হ্যাঁ ঠিক আছে 149.5 আসবে, হয়ে গেল। তাহলে ব্লু ভিট্রিলের আণবিক ভর, আবার এখানে ডট আছে মানে গুণ, আবার এখানে গুণ বসাই দেন না। আণবিক ভর মানে কি, এটার মান এটার মান এটার মান এটার মান, পানি যেহেতু 5টা আছে, তাহলে 5টার জাস্ট আপনাকে কি করতে হবে চিন্তা করতে হবে, এই যে 5টার আমরা চিন্তা করেছি। হ্যাঁ, তাহলে আমাকে বলেছে ব্লু ভিট্রিওলে কেলাস পানির শতকরা পরিমাণ কত। তাহলে এখন কেলাস পানির শতকরা পরিমাণ, যে কোনো জিনিসেরই শতকরা পরিমাণ বের করতে বললেও আপনাকে একই সিস্টেম, অর্থাৎ মোট আণবিক ভর নিচে, এই পুরোটার মোট আণবিক ভর কত 149.5, এই যে 149.5 নিচে চলে আসলো, গুণিত এবার 100% থাকবে, তাহলে মোট আণবিক ভর নিচে থাকবে ইন্টু 100% সব সময়। এবার যার বের করতে বলবো সেটা উপরে থাকবে। এখন কি বলেছে, কেলাস পানি, কেলাস পানি মানে কি, যে পানিটা যুক্ত থাকে। তাহলে এখন এই যে এটা হচ্ছে পানি, মান হচ্ছে 90, এই যেটা হচ্ছে 90 বসে গেল, তাহলে এটার সাথে গুণ করলে ভাগ করে পানি পাবেন 36.07%। উত্তর হয়ে গেল। 14 নম্বর, গ্লুকোজের স্থূল সংকেত কোনটি? এই এমসিকিউকে আপনারা প্লিজ 15-20টা এমসিকিউ দিয়ে দেন, মানে গ্লুকোজ থেকে অনেক বেশি এমসিকিউ আপনারা আসে। এবার আপনাকে বলেছে গ্লুকোজের স্থূল সংকেত কোনটা, তাহলে গ্লুকোজের আণবিক সংকেত কোনটা আগে দেখে নেন আমরা। সি ছক্কা, এইচ ডাবল ছক্কা, ও ছক্কা। স্যার কি শোনালেন এটা, আপনি জীবনে শুনি না এটা। দেখেন তো, সি ছক্কা আছে না, এইচ ডাবল ছক্কা আছে না, আবার ও ছক্কা, ছক্কা মানে তো 6, এটা তো 12, তার মানে ডাবল ছক্কা না, আবারও ছক্কা। এটা হচ্ছে গ্লুকোজের আণবিক সংকেত। এখন আণবিক সংকেতের যে সংখ্যাগুলো আছে, ওই সংখ্যাগুলোকে যদি নির্দিষ্ট কোনো সংখ্যা দ্বারা ভাগ চলে যায়, তাহলে ভাগ করে দিতে হয়। ভাগ করে দেন আপনি, এই যে 6 দ্বারা সবাইকে ভাগ যায়, তাহলে এখানে কি থাকবে 1, লেখার দরকার নেই, তাহলে এখানে কি থাকবে জাস্ট 2 থাকবে। আবার ও তো 6 দ্বারা ভাগ করে দিচ্ছেন, এখানে 1 থাকে, এখানে 2 থাকে, এখানে 1। তাহলে এখন এই যে এটা হচ্ছে তার স্থূল সংকেত, এই যে বাবুরা এটা হচ্ছে তার স্থূল সংকেত, অ্যান্ড এটা হচ্ছে তার আণবিক সংকেত। কেমন? এখন আপনার কাছে কি বলেছে, গ্লুকোজের স্থূল সংকেত কোনটি, তাহলে কি হবে CH2O, CH2O হয়ে গেল স্থূল সংকেত। এরপর হচ্ছে কি 15 নম্বর এমসিকিউ, হাইড্রোজেন কার্বন এবং অক্সিজেন পরমাণু সমূহের অনুপাত। ওহো, এই এমসিকিউটা আপনাদের মাথাকে একটু কি করবে, ধোলাই করবে, ধোলাই। তবে এটার উত্তর পারা মানে কিন্তু আপনি বুঝবেন যে ষষ্ঠ অধ্যায়ের প্রিপারেশন অনেকটাই আপনার কি হয়ে যাচ্ছে, ভালো হয়ে গেছে। আমাকে বলেছে হাইড্রোজেন, কার্বন আর অক্সিজেন পরমাণু সমূহের অনুপাত 1:1:2। তার মানে বুঝেন, তার মানে ঘটনা কি বোঝাচ্ছে, হাইড্রোজেনের মান আসবে 1, কার্বনেরও মান আসবে 1, অক্সিজেনের মান আসবে 2, এবং এদের আণবিক ভর 90, এবং আণবিক ভর 90। তাহলে আণবিক ভর 90 কার কার আছে সেটা আপনাকে আগে এখানে যাচাই করতে হবে, তারপরে এই সিদ্ধান্ত। আণবিক ভর কার 90 সেটা আপনাকে আগে বাছাই করতে হবে। হ্যাঁ, যৌগটির আণবিক সংকেত কোনটা বলেছে, তাহলে আণবিক সংকেত বলেছেন আমাকে, তাহলে আণবিক ভর কার কার আছে এখানে আগে 90 সেটা আমাকে বের করতে হবে। হাইড্রোজেন হচ্ছে কত 1, কার্বন হচ্ছে কত 12, তাহলে 12 রাখে কত 13, অক্সিজেন কত 16, 16 32, 13 আর 32 হবে না, তার মানে এটা হচ্ছে না। কার্বনের হচ্ছে কত 12, 12 আর 2 কত 14, এটাও হবে না, 90 তো হচ্ছেই না। এখন দেখি আমরা H2C2O2, হাইড্রোজেন হচ্ছে কত 1, তার মানে 1 × 2 মানে হচ্ছে কত, এখানে 2 পাওয়া যাবে, প্লাস 12 জন্য কত পাওয়া যাবে 24 পাওয়া যাবে, আর এটা হচ্ছে অক্সিজেন হচ্ছে কত 16, 4 16 হচ্ছে কত 64। দেখিনি আমরা 4 আর 4 হচ্ছে কত 8, 8 আর 2 কত 10, 10 এর কত বসলো 0, হাতে থাকলো 1, 6 আর 2 হচ্ছে কত 8, আর 1 হচ্ছে কত 9, এটা 90 পাওয়া গেল, বাট এটাও 90 কিনা দেখতে হবে। এটা হচ্ছে কত গ্লুকোজ, গ্লুকোজের তো 180 চলে আসে মনে হয় না, কত আসে
এটা বহুত আসবে, তার মানে 90 এটাই পাওয়া গেছে। বাট এটার ক্ষেত্রে আবার হাইড্রোজেনের মান কত আসতে হবে খেয়াল করেন, হাইড্রোজেনের মান 1 আসতে হবে, কার্বনের মান আবার 2 আসতে হবে, অক্সিজেনের মান আবার না, কার্বনের মান 1 আসতে হবে, অক্সিজেনের মান 2 আসতে হবে। দেখেন এখন আমাকে বলেছে যে কি হাইড্রোজেন, কার্বন আর অক্সিজেন পরমাণু সমূহের অনুপাত, তাহলে যে H2C2O4 আছে, এই যে H2C2NO4 আছে, তাহলে এখন এই সবগুলোকে 2 দিয়ে যদি ভাগ করেন তাহলে কি পাবেন আপনি? অনুপাত মানে কি ভাগ, আমাকে বলে দিয়েছে তো অনুপাত মানে তো ভাগ। তাহলে এখন এই যে 2 দিয়ে সবাইকে ভাগ করলে H এর এখানে 1ই থাকে মনে মনে, কার্বনের ক্ষেত্রে এখানে 1 থাকে, আর অক্সিজেন এখানে 2ই থাকে, তাই না? তাহলে এটাই হচ্ছে সঠিক উত্তর। তোমরা সঠিক উত্তর পাগল এটা। দেখেছেন এই এমসিকিউটা আপনাকে কতটা ভেজাল লাগাতে চেয়েছিল, আশা করি উত্তরটা বুঝতে পেরে গেছেন। এরপর যে 16 নম্বর এমসিকিউ, কোনটির স্থূল সংকেত এবং আণবিক সংকেত একই? কোনটার স্থূল সংকেত এবং আণবিক সংকেত একই? দেখেন এটার প্রত্যেকটারই এখানে আণবিক সংকেত দেওয়া আছে, ধরেন দেখেন প্রত্যেকটা আণবিক সংকেত দেওয়া আছে, H2O2 হাইড্রোজেন পারঅক্সাইড নাকি? এখন এই যে H2O2 এটা হচ্ছে তার আণবিক সংকেত, বাট এটার স্থূল সংকেত কি হবে? 2 দ্বারা ভাগ যাচ্ছে, তার মানে HO, এটা হচ্ছে স্থূল সংকেত। নির্দিষ্ট সংখ্যা দ্বারা ভাগ গেলে সে ভাগ করার পরে যে অবস্থাটা হচ্ছে সেটা হচ্ছে যে কি স্থূল সংকেত, আর আগেরটা হচ্ছে আণবিক সংকেত। H2S, এবার এটা কি দিয়ে কোনো নির্দিষ্ট সংখ্যা দিয়ে কি ভাগ যাচ্ছে না, তাহলে এটাই হচ্ছে স্থূল সংকেত, এটাই হচ্ছে আণবিক সংকেত। বাট এটা দেখেন 2 দ্বারা দুটোকে ভাগ যাচ্ছে, তার মানে কার্বনের এখানে জাস্ট C থাকবে, হাইড্রোজেনের এখানে কত থাকবে? 2 দ্বারা ভাগ করলে 3 দুনা 6 হয়, তার মানে CH3, এটা হচ্ছে তার স্থূল সংকেত, এটা হচ্ছে তার আণবিক সংকেত। এবার C2H2 আছে, তাহলে এখন 2 দ্বারা ভাগ যাচ্ছে, তার মানে CH, এটা হচ্ছে তার স্থূল সংকেত, এটা হচ্ছে তার আণবিক সংকেত। খেয়াল করে দেখেছেন, তার মানে এটার কোনো চেঞ্জিং হলো না, তাহলে স্থূল সংকেত এবং আণবিক সংকেত ওইটারই সেম থেকে গেল। নির্দিষ্ট সংখ্যা দ্বারা যদি ভাগ যায় তাহলে তাদেরকে ভাগ করতে হবে, আর নাহলে ভাগ করার দরকার নেই। তবে দেখেন এই এমসিকিউটা আপনাদের কাছে একটু বেশিরভাগই কনফিউশন কিন্তু লাগে, এটা কিন্তু সত্য কথা। তাই এই এমসিকিউকে আপনারা অবশ্যই 5 স্টার দেন, আমি বেশি দিয়ে ফেলেছি অবশ্য। 17 নম্বর এমসিকিউতে কি বলেছে দেখেন, পানিতে হাইড্রোজেনের শতকরা পরিমাণ কত? পানিতে হাইড্রোজেনের শতকরা পরিমাণ কত? তাহলে এখন পানি মানে এখন H2O, আর H2 এর আণবিক ভর হচ্ছে কত? 18। তাহলে এখন শতকরা পরিমাণ বের করার জন্য আমাকে সর্বপ্রথমে কি করতে হয়? তার আণবিক ভর নিচে বসাতে হয়, 18 বসে গেল, ইনটু হচ্ছে কি 100% সবসময়, তাই না? এরপর আমাকে বলেছে যে কি হাইড্রোজেনের শতকরা পরিমাণ কত? তাহলে হাইড্রোজেনের মান কত আছে এখানে? হাইড্রোজেনের 1 হয়, 1 × 2 আছে, তার মানে 2। তাহলে 200কে 18 দ্বারা ভাগ, আমরা পাবো 11.11%। হয়ে গেল উত্তর। 18 নম্বর এমসিকিউ, 10 গ্রাম ক্যালসিয়াম কত গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে? মারে মা, কে কার সাথে বিক্রিয়া করবে? এই টাইপের এমসিকিউ মাই ডিয়ার স্টুডেন্ট। এবার তো আপনি ধরা খাইতে পারেন, তাই না? তো ধরা খাবেন না চিন্তা করেন না, তবে আগে এটাকে স্টার দিয়ে ফেলেন। এইটা এমসিকিউকে আপনি অবশ্যই অনায়াসেই আপনি কি করতে পারবেন? 10-15টা এমসিকিউ স্টার দিতে পারবেন। তখন অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক কিছু শিখবেন এই এমসিকিউতে। দেখেন কি বলেছে, 10 গ্রাম ক্যালসিয়াম কত গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে? তার মানে যে ক্যালসিয়াম আর অক্সিজেনের সাথে বিক্রিয়া, হ্যাঁ, তা ক্যালসিয়াম আর অক্সিজেন যদি বিক্রিয়া করে তাহলে ক্যালসিয়াম ধনাত্মক মৌল, অক্সিজেন ঋণাত্মক মৌল। ক্যালসিয়াম আগে বসে যাবে, অক্সিজেন পরে বসবে। ক্যালসিয়ামের যোজনী 2 ওর কাছে যাবে, অক্সিজেনের যোজনী 2 এর কাছে আসবে। দুজনেরই 2 সেম, লেখার কোনো প্রয়োজন নাই, অর্থাৎ ক্যালসিয়াম অক্সাইড। যখন বিক্রিয়া নিয়ে আপনাকে প্রশ্ন করেছে, হিসাব নিকাশের মাস্ট বিক্রিয়াকে সমতাকরণ করতে হবে, তাহলে ক্যালসিয়াম এখানে একটা আছে, ওইখানে একটা আছে, নো প্রবলেম। অক্সিজেন 2টা, এখানে অক্সিজেন একটা আছে, তাহলে মাস্ট আপনাকে অক্সিজেন কি বানাতে হবে? 2টা বানাতে হবে। তাহলে অবশ্যই এখানে 2 নিয়ে নেব, তাহলে অক্সিজেন 2টা হয়ে গেল। অক্সিজেনকে 2টা বানাতে গিয়ে ক্যালসিয়াম আবার 2টা হয়ে গেছে, তার মানে এখানে অবশ্যই ক্যালসিয়ামকে 2টা বানিয়ে নিতে হবে। এখন তাদের বলেছে যে গ্রাম নিয়ে কথা, তাহলে ক্যালসিয়ামের এখানে 20 আণবিক ভর কত? পারমাণবিক ভর কত? 20। তাহলে যে 20 গুণিত কত হবে? 2, তার মানে কত হবে এখানে? 40 গ্রাম। অক্সিজেনের হচ্ছে কত? 16, তাই না? 16 দ্বারা কত হবে তাহলে? এই যে 32 গ্রাম। এর মানে বোঝা যাচ্ছে 40 গ্রাম ক্যালসিয়াম 32 গ্রামের সাথে কি করতে পারে? অক্সিজেনের সাথে বিক্রিয়া করতে পারে। 40 গ্রাম ক্যালসিয়াম 32 গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করতে পারে। আমাকে বলেছে যে কি 10 গ্রাম ক্যালসিয়াম কত গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে? তাহলে 40 গ্রাম বিক্রিয়া করে 32 গ্রামের সাথে, অতএব আপনি বলেন যে 1 গ্রাম বিক্রিয়া করে 32 ভাগ হচ্ছে কত? 40, অতএব কত গ্রাম? 10 গ্রাম বলেছে।
এখন আপনি হলো এই যে 32 ইন্টু হচ্ছে কত 10 ভাগ হচ্ছে কত 40, তাহলে 3200-কে 40 দ্বারা ভাগ নাকি, তাহলে এখানে 0 0 তো কাটাই যায়, 4 একে 4, 4 8 32, তার মানে কত হচ্ছে 8 গ্রাম। হ্যাঁ এই নাকি ভুল করে ফেলছেন নাকি আমি? 32 গুণিত 10 ভাগ 40, 32 গুণিত 10, 32 গুণিত 10, 32 গুণিত 10 ভাগ হচ্ছে 40, 8 গ্রামই তো হবে এখানে, এখানে 4 দিয়েছে, তার মানে এটা 8 গ্রাম হবে, এটা ভুল। 8 গ্রাম ইজ দ্য রাইট অ্যান্সার। হয়ে গেল মাই ডিয়ার স্টুডেন্ট উত্তর। এরপর হচ্ছে দেখি 19 নম্বর এমসিকিউ। 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে কি পরিমাণ গ্যাস উৎপন্ন হয়? আমি জানি না যে এই পর্যন্ত কে কে ক্লাসটা দেখতে আসছিস। এই এমসিকিউটা তোরা যারা যারা কমেন্ট বক্সে উত্তরটা আমার আগে জানাতে পারবি, তুই আমার কলিজার স্টুডেন্ট, তুই আমার মানে একেবারে ধনিয়া পাতার স্টুডেন্ট, তুই আমার জানের জান স্টুডেন্ট, তুই আমার প্রাণের প্রাণ স্টুডেন্ট। কেমন মাই ডিয়ার স্টুডেন্ট? আয় 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 আয়, বুকে আয়, বুকে 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 বুকে। হ্যাঁ, সামনে তো আবার ঈদ চলে আসতেছে, আয় কোলাকুলি করে নি, আয়। ওই ঈদ সালামি দিতে পারবো না তোরে আমি, ঈদ সালামি তোরে আমি দিতে পারবো না। তুই আমার কাছে কখন ঈদ সালামি চাইবি না, তার কারণ আমরা ছোটকালে ঈদ সালামি পাইনি। ধরা খেয়ে গেলাম নাকি? না, এখন কি বলেছে দেখ, 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে কি পরিমাণ গ্যাস উৎপন্ন হয়? তাহলে ক্যালসিয়াম কার্বনেটকে আগে আপনি নিয়ে ফেলেন, এই যে CaCO3 ক্যালসিয়াম কার্বনেট, এটাকে যদি আপনি ভাঙেন তাহলে কি পাবেন? ক্যালসিয়াম অক্সাইড পাবেন আর কার্বন ডাইঅক্সাইড পাবেন, তাই না? এই ক্যালসিয়াম কার্বনেটের আণবিক ভর কত হয়? 100 গ্রাম। ক্যালসিয়াম অক্সাইডের হয় কত? 56 গ্রাম। কার্বন ডাইঅক্সাইডের হয় 44 গ্রাম। এখন আমাকে বলেছে 50 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে উত্তপ্ত করলে কি পরিমাণ গ্যাস উৎপন্ন হবে? তার মানে যে 100 গ্রাম থেকে পাওয়া যায় 44 গ্রাম, তাই না? তাহলে আমি বলতে পারবো যে 100 গ্রাম থেকে পাওয়া যায় কত? 44 গ্রাম। অতএব 1 গ্রাম থেকে পাওয়া যাবে 44 ডিভাইড বাই কত হবে? 100 গ্রাম। অতএব কত গ্রাম বলেছে আমাকে? 50 গ্রাম থেকে। তো এটা আমরা এমনিতেও বুঝতে পারতাম যে 100 গ্রাম থেকে 44 পাওয়া যায়, তাহলে 50 গ্রাম থেকে কতটুকু পাওয়া যাবে? 22 পাওয়া যাবে, তাই না? তার মানে 22, এটা আমরা এমনিতে অনায়াসে বলে দিতে পারি। কিছু কিছু এমসিকিউ আছে না যে অর্ধেক মান চাই, তো পুরোটার জন্য তো 44, তাহলে এটার অর্ধেকের জন্য কতটুকু হবে ওটা আমি বলে দিতে পারি, তো আপনি ক্যালকুলেশন দিয়ে করে ফেলতে পারবেন। এরপর হচ্ছে 20 নম্বর এমসিকিউ। ম্যাগনেসিয়াম প্লাস হচ্ছে ক্লোরিন, ম্যাগনেসিয়াম ডাইক্লোরাইড বিক্রিয়ায় ভরের ভিত্তিতে লিমিটিং বিক্রিয়ক কাকে বলা হয়? তোরা এইটা এমসিকিউ যারা যারা সমাধান করতে পারবি, তোরা আমার কাছ থেকে যে যা মনে মনে তুই এটা তুই পুরস্কার নিয়ে ফেল। মানে এই এমসিকিউটাকে 95% স্টুডেন্ট ভুল করে, 95% স্টুডেন্ট ভুল করবে। আসে কেন ভুল করবে? আয় তোদেরকে আমি দেখাচ্ছি। আমাকে বলেছে ম্যাগনেসিয়াম প্লাস ক্লোরিন, তারপরে দেওয়া আছে ম্যাগনেসিয়াম ডাইক্লোরাইড বিক্রিয়ায় ভরের ভিত্তিতে লিমিটিং বিক্রিয়ক কাকে বল? কোনটি লিমিটিং বিক্রিয়ক কাকে বলা হয়? রাসায়নিক বিক্রিয়া করার সময় যেটি আগেই শেষ হয়ে যায় তাকে লিমিটিং বিক্রিয়ক বলা হয়। কথাটা কেমন? এরকম যে আপনি 100 টাকা নিয়ে বের হয়েছেন, আপনার বন্ধু 100 টাকা নিয়ে বের হয়েছে। হ্যাঁ, এবার বের হওয়ার পরেই আপনার আরেক বন্ধু আপনাকে বললো, মনে করেন যে কি বন্ধু আমার 100 টাকা ধার লাগবে, দিয়ে দিলি তুই ওকে। বাট আরেকজন বন্ধু কিন্তু 100 টাকা নিয়ে বের হয়েছিল, ওর 100 টাকা এখনও আছে, বাট তোর 100 টাকা শেষ হয়ে গেল। তাহলে যার আগে শেষ হয়ে গেল সেটাই হচ্ছে লিমিটিং বিক্রিয়ক। তাহলে তুই লিমিটিং বিক্রিয়ক আর কি। হ্যাঁ, তাহলে রাসায়নিক বিক্রিয়া করার সময় যে আগে নিঃশেষ হয়ে যায় সেটাকে বলা হয় লিমিটিং বিক্রিয়ক। বাট এই প্রশ্নটা একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে দিয়েছে আপনাকে। ম্যাগনেসিয়াম প্লাস ক্লোরিন, ম্যাগনেসিয়াম ডাইক্লোরাইড, দেখেন এই যে ম্যাগনেসিয়াম প্লাস হচ্ছে কি ক্লোরিন, এরপরে বিক্রিয়া করে কি করেছে? ম্যাগনেসিয়াম ডাইক্লোরাইড। তার মানে ম্যাগনেসিয়ামের হচ্ছে কত হয় আপনার 24, তাই না? তাহলে 24 গ্রাম। ক্লোরিন হচ্ছে কত? 35.5 ইন্টু 2, 71 হয়। হ্যাঁ, 71 গ্রাম। তাহলে এখন এই দুটোকে যোগ করলে আপনি এই ম্যাগনেসিয়াম ডাইক্লোরাইডটা পাবেন, বাট আমার কাছে ওটার দরকার নেই। আমাকে বলেছে বিক্রিয়ায় ভরের ভিত্তিতে লিমিটিং বিক্রিয়ককে। তা আপনি একটু চিন্তা করে দেখেন, ভরের ভিত্তিতে লিমিটিং বিক্রিয়ক মানে তো অন্তত তো আপনাকে প্রশ্নতে এটা দেওয়া উচিত ছিল তাদের, যে এটা কত গ্রাম নিয়েছে আর এটা কত গ্রাম নিয়েছে। তো ওরা তো কোনোটাই কাউকেই নেয়নি। তো ম্যাগনেসিয়ামের 24 গ্রাম আর ক্লোরিন হচ্ছে 71 গ্রাম। তার মানে এখান থেকে আপনি সিদ্ধান্ত নিতে পারেন যে কি 24 গ্রাম ম্যাগনেসিয়াম বিক্রিয়া করে
71 গ্রাম ক্লোরিনের সাথে, অথবা 71 গ্রাম ক্লোরিন বিক্রিয়া করে 24 গ্রাম ম্যাগনেসিয়ামের সাথে, এতটুকুই তো নাকি। কিন্তু এখন ভরের ভিত্তিতে আপনাকে যখন বলবে তখন আপনাকে কি করতে হবে, মানে এটা যদি আপনি খুব সহজভাবে উত্তর দিতে চান তাহলে যার ভর বেশি হবে, এখানের মধ্যে যার ভর বেশি হবে সে লিমিটিং বিক্রিয়ক হয়ে যাবে। তার মানে ক্লোরিনকে আপনি ফাটাফাট উত্তর দিয়ে দিতে পারবেন, এটা হচ্ছে শর্টকাট। আপনি যার মান, মোট কথা আপনাকে বললো যে এটা এটা বিক্রিয়া করেছে, তাহলে এদের মধ্যে থেকে ভরের ভিত্তিতে কে লিমিটিং বিক্রিয়ক, তাহলে যার ভর কম থাকবে আর যার ভর বেশি থাকবে এই দুটোকে আগে শনাক্ত করবেন। যার ভর বেশি থাকবে সেই কিন্তু লিমিটিং বিক্রিয়ক হয়ে যাবে। এবার কেন লিমিটিং বিক্রিয়ক হবে সে, কেন সে আগে লিমিটিং বিক্রিয়ক হবে, দেখেন এ 24 গ্রাম আর ও হচ্ছে 71 গ্রাম লাগবে ওকে, এটার 24 গ্রাম আর ওটার 71 গ্রাম সমান। তার মানে একটু খেয়াল করে দেখেন, এই যে 24 গ্রাম ম্যাগনেসিয়াম, 24 গ্রাম ম্যাগনেসিয়ামের জন্য লাগে কত, 71 গ্রাম। 24 গ্রাম ম্যাগনেসিয়ামের জন্য ক্লোরিন লাগে কত, 71 গ্রাম নাকি। অতএব 1 গ্রাম ম্যাগনেসিয়ামের জন্য এই যে 71 ডিভাইডেড বাই কত আসবে, 24। 71কে 24 দিয়ে ভাগ করেন, এই যে 71 ভাগ হচ্ছে কত, 24, 2.958 আনসার পাওয়া যায় কত, 2.958 গ্রাম। তার মানে ম্যাগনেসিয়ামের যদি 1 গ্রাম হয় তাহলে ক্লোরিনকে লাগবে 2.958 গ্রাম। এটাকে যদি 1 গ্রাম হয় ওটাকে কত লাগবে, 2.958 গ্রাম লাগবে। তার মানে ওটা বেশি লাগবে এটা কম লাগবে, ওটা পরিমাণ বেশি লাগবে আর এটার পরিমাণ কম লাগবে। তাহলে যেটার পরিমাণ বেশি লাগবে সেটা এখানে কি হবে, লিমিটিং বিক্রিয়া হবে। কেন, তার মানে এটা খেয়াল করে দেখেন, এটা 1 গ্রাম এটার এতগুলোর সাথে বিক্রিয়া করে ফেলতে পারবে। তাহলে লিমিটিং বিক্রিয়ক মানে কি, ভরের ভিত্তিতে যখন চিন্তা করা হবে তখন যার পরিমাণটা বেশি থাকবে, মানে যার ভরটা বেশি হবে, যার ভরটা বেশি হবে সেটা কি হবে, লিমিটিং বিক্রিয়ক হবে। আর যার ভর কম হবে সে তো বলবে যে আমি মাত্র 1 গ্রাম আর তোকে লাগবে কত, 2.95 গ্রাম, তোকে বেশি লাগবে, তোকে বেশি লাগবে, তারপরে তুই আগে শেষ হয়ে যাবে। আমি 1 গ্রাম তোকে এতগুলোতে শেষ করে ফেলতে পারবো, আমি মাত্র 1 গ্রাম তোর 2.95 গ্রাম খাইয়ে ফেলতে পারবো। বুঝছস তুই আমাকে তোকে বুঝতে হবে তো, আমি এলাকার অমুক ধুমুকের অমুক, কিন্তু আমি কিছু নই। অনেকেই বলে নাকি আর আমার দাদা অমুক, আমার বড় ভাইয়ের খালাতো ভাইয়ের ফুফা হচ্ছে যে কি আমার পুলিশ অফিসার। আর বাবা তুই কে, তুই কে, হ্যাঁ তো একই বল যে কি, এই তুই কে রে, এই তুই কে, আমি হলাম ম্যাগনেসিয়াম, আমি 1 গ্রাম তোকে 2.958 গ্রাম তুড়ি মেরে উড়িয়ে ফেলবো একেবারে, এলাকাতে ঘুরতেই পারবি না তোকে, তুড়ি মেরে উড়িয়ে ফেলবো একেবারে। মানে এত ভয় দেখাস না, না আবার মোল ভয় পেয়ে যাবে, বা রে বা। তাহলে ওখান থেকে ক্লোরিন আনসার হয়ে গেল, এখান থেকে ক্লোরিন হচ্ছে রাইট অ্যান্সার। 21 নম্বর, অ্যানালারের সর্বোচ্চ কত ভাগ ভেজাল থাকে। অ্যানালার কাকে বলা হয়, যেটি সবচাইতে বিশুদ্ধ সেটাকে অ্যানালার বলা হয়, তাই না। পৃথিবীতে সবচেয়ে বিশুদ্ধ পদার্থকে কি বলা হয়, অ্যানালার বলা হয়। তাহলে অ্যানালারে 99% হচ্ছে বিশুদ্ধ থাকে, 99% বিশুদ্ধ। তার মানে যারা লাইফ বয়ের কি করে অ্যাডভার্টাইজ করে, ওরা বলে না যে আমাদের 99.99% জীবাণু ধ্বংস করে, এটা এটা তাহলে ভুল করছে না, এটা ভুল। আরে বিশুদ্ধতার পরিমাপ যদি হয় তাহলে তো 99% বিশুদ্ধ রসায়নের ভিত্তিতে তো আছে এটা নাকি। তার মানে 99% বিশুদ্ধ হলে 1% অবিশুদ্ধ, তার মানে ভেজাল থাকে 1%। আর লাইফ বয়ওয়ালারা বলে যে কি তাদের ওখানে ভেজাল আছে 0.01%, মানে নাকি 99.99% বিশুদ্ধ, মানে জীবাণু ধ্বংস করে ফেলবে নাকি। ওরে মারে মা। 22 নম্বর এমসিকিউ, আর্দ্র কপার সালফেটের বর্ণ কি। এই এমসিকিউটা অনেক মানে দিক দিয়ে আপনার কাছে আসবে। এই এমসিকিউটাকে আমি 20 থেকে 30টা এমসিকিউ মানে স্টার দিতে চাই। আপনি এখন এই এমসিকিউটা নিয়ে বেশ কিছু ইনফরমেশন আমার কাছ থেকে শিখে নেন। আমাকে যদি বলা হয় তুঁত বা ব্লু ভিট্রিয়ল, ভালো করে বুঝবেন প্লিজ, তুঁত অথবা ব্লু ভিট্রিয়ল এটার সংকেত কি, কপার সালফেট CuSO4.5 অণু পানি। কপার সালফেট এবং এই যে কপার সালফেটের সাথে যদি 5 অণু পানি যুক্ত থাকে তাহলে সেটাকে বলা হয় তুঁত বা ব্লু ভিট্রিয়ল। এখন এই যে কপার সালফেট বা কপার সালফেটের সাথে 5 অণু পানি বা তুঁত বা ব্লু ভিট্রিয়লের কালারটা কি, এর কালারটা হচ্ছে কি জানেন, নীল। এর কালারটা হচ্ছে কি, নীল। তো নীল মানে হচ্ছে তখন আর্দ্র বা ভিজা থাকে, ভিজা মানে হচ্ছে তার মধ্যে পানি আছে। এবার অনার্দ্র যখন বলা হবে, অনার্দ্র তার মানে হচ্ছে জাস্ট কপার সালফেট CuSO4 জাস্ট কপার সালফেট।
তো CuSO4 শুধু যেহেতু কপার সালফেট, তার মানে এটা রং কি হয় জানেন? সাদা হয়। এটা হয় সাদা। জাস্ট কপার সালফেট কি হবে? সাদা হবে। কেমন? তাহলে আমাকে এটা হচ্ছে অনার্দ্র, এটা অনার্দ্র মানে ভেজা নয়। শুধু কপার সালফেট যদি বলা হয় তাহলে তার রং হচ্ছে সাদা, বাট কপার সালফেটের সাথে 5 অণু পানি বা তুঁত বা ব্লু ভিট্রিয়ল এগুলোর রং হচ্ছে কি? নীল। ব্লু ভিট্রিয়লের সংকেত কি? এটা। তুঁতের সংকেত কি? এটা। তুঁতের কালার কি? নীল। কপার সালফেটের কালার কি? সাদা। যদি তাতে 5 অণু পানি যুক্ত থাকে তখনই সেটা কি হবে? নীল হবে। এই এতগুলো ইনফরমেশন এই একটা থেকে আপনার